স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়েছেন। 2 শিশু সহ নিহত 4 যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন। আজ সকাল 6:30টায় উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 4 জন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ তুলি। আসলে আমরা প্রথম থেকেই আপনারা শুনেছেন বা আপনারা জানিয়েছেন যে আসলে 5 জন নিহত হয়েছেন এবং একই পরিবারের 4 জন এবং একজন সিএনজি চালক, অর্থাৎ এই সিএনজি চালক সহ মোট 7 জন যাত্রী ছিলেন, মোট 7 জন ছিলেন। এর মধ্যে সিএনজি চালকও নিহত হয়েছেন এবং একই পরিবার আরও 4 জন নিহত হয়েছেন, অর্থাৎ মোট 5 জন। আর আমরা এই বাকি একজনের লাশ মরদেহ এখানে এই আসার পথে এই স্পটে 4 জন মারা গেছেন। একজনকে আহত অবস্থায় একজনকে ওসমানী মেডিকেল হাসপাতালে আনার পথে আরেকজন মারা যান এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে যে গুরুতর আহত 2 জন আছেন, এর মধ্যে তারা একজন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আমি ওই জৈন্তাপুর থানার ওসির সাথে কথা বলেছি, তিনি আসলে জানিয়েছেন এখানে আসলে ট্রাকের যে আসলে দোষ খুব বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ট্রাকটি আসলে ওই রাস্তাটি হাইওয়ে, এই ট্রাকটি দ্রুতগতিতে তামাবিল সড়ক দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে একটি সিএনজি অটোরিকশা এবং রাস্তায় উঠে যায়। এতে আসলে এই ট্রাকটি আসলে ওই ট্রাক চালক ট্রাককে আসলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, এই হচ্ছে আসলে অবস্থা। আর আমরা আগেও জানিয়েছি আসলে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন এই 2 জন শিশু রয়েছেন, একজন নারী রয়েছেন এবং আহতদের মধ্যে একজন পুরুষও রয়েছেন। আর আরেকজন যে আহত যে নারী পুরুষ রয়েছেন, এর মধ্যে আসলে একজনের অবস্থা আসলে একেবারে গুরুতর। হয়তো পরবর্তীতে আমরা নতুন করে আপডেট আমরা জানাতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা ওসির সাথে কথা বলেছি একটু আগে, যে 4 জনের মরদেহ যে 4 জন নিহত হয়েছিলেন ঘটনাস্থলে, তাদের এই 4 জনের মরদেহ আসলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসা হচ্ছে এই ময়নাতদন্তের জন্য। এই হচ্ছে আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। তুলি। রাসেল, ধন্যবাদ আপনাকে। সিলেটের জৈন্তাপুর থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। বয়ন শিল্পের ইতিহাসে ঐতিহ্য আর আভিজাত্যের জায়গা দখল করে আছে জামদানি শিল্প। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই শিল্পের সাথে জড়িত বহু কারিগর। করোনার ঢেউয়ে প্রায় 2 বছর একেবারে টালমাটাল জীবনযাপন করছেন তারা। লকডাউনের কারণে নেই ক্রেতা সমাগম, এমনকি ঈদকে ঘিরেও নেই ব্যস্ততা। এই পরিস্থিতি চলমান থাকলে জামদানি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে দেশ, এমনটাই বলছেন জামদানি শিল্পীরা। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। পান্নাহাজার, তেরছা, করলা, ময়ূর প্যাঁচমার, কলকাপাড়, জুঁইবুটি, আঙুরলতা, এমন হরেক নকশায় নিজ স্বকীয়তা মেলে ধরে এক একটি জামদানি। আভিজাত্যে মোড়ানো আটপৌরো এ শাড়ির ভাঁজে ভাঁজে কেবল নারীর সৌন্দর্যই নয়, একই সাথে প্রকাশ পায় বুনন শিল্পের ইতিহাস ও ঐতিহ্য। বয়ন শিল্পের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো, কিন্তু ইতিহাসের পাতায় এখন পর্যন্ত জামদানি শিল্পের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় মসলিনের উত্তরসূরি এই জামদানি শিল্প। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে গড়ে উঠেছে জামদানি পল্লী, যেখানে কাজ করছেন প্রায় 2500 কারিগর। পরিশ্রম অনুযায়ী নেই পর্যাপ্ত মজুরি, তবুও সানন্দে রয়েছেন এই পেশায়। বাবা ঘুরাইছে, পরে আমগর শিখাইছে, আমরা ঘুরাই। কত ঘন্টা কাজ করতে হয়? আমগর এই 13-14 ঘন্টা। একদিনে যেরকম আধা হাতের আর কি এক চাক কম হয়। 10,000 টাকার কাজ করলে শাড়ি বললে 1 মাস লাগে পুরো। করোনা মহামারীতে গেল বছর থেকে চলতি বছর একেবারেই ধোঁয়াশা দেখছেন এই শিল্পের কারিগররা। লকডাউনের কারণে নেই ক্রেতা সমাগম, এমনকি ঈদকে ঘিরেও নেই ব্যস্ততা। এবার পাইকার আর কাস্টমার
দুইটার একটিও অনেকটি কমতি। মাসে পাইছি 2, 3, 4, 5টা পাইছি অর্ডার, একটা খালি ভাই মাসে 1, 2টা। আগে যেভাবে ঈদ আইলে আমরা কাজ করছি, সিয়ারি খাইয়া কাজে বসছি, তারপরে রাত্রে 8টা 9টা পর্যন্ত কাজ করছি, এইটা এখন আর নাই। লকডাউন এমন করছে মহাজনরা কাপড় বিক্রি করতে পারে না, আমগরও টাকা পয়সা দিতে পারে না। নেই সরকারি প্রণোদনা, এমনকি বিনা শর্তে সরকারি ঋণ সহায়তার কথা থাকলেও সেখানেও রয়েছে নানামুখী বাধা। ওই বাজেট আমাদের মতো নিম্ন আয়ের লোকেরা যদি অর্থনৈতিক কোনো সুবিধা না পায়, তাহলে এই বাজেট মুখে আর সংসদে এর কোনো যুক্তি মিলে না। আমি বহু ব্যাংকে গেছি, ডাচ বাংলা গিয়া ডাইরেক্ট টোটাল গজামদানির উপরে কোনো ঋণই নেই। এভাবেই চলতে থাকলে জামদানি শাড়ি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে দেশ, এমনটাই বলছেন কারিগররা। সুকন্যা আমির, নিউজ 24, তারাবো, রূপগঞ্জ। এবার করোনা পরিস্থিতি। করোনা নিয়ন্ত্রণে রেখে লকডাউন থেকে বেরিয়ে আসতে 10 দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু পর থেকে সংক্রমণের হার নেমেছে 10% নিচে। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন নিয়ে নানা সমালোচনা থাকলেও এর ফল পেতে শুরু করেছে দেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 29 এপ্রিল সারা দেশে করোনা সংক্রমণের হার 9.39%। এপ্রিল মাসের 15 তারিখেও যা ছিল 21%-এর উপরে। চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের দিনেও এই হার ছিল 23%-এর উপর। কোভিড-19 জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ বলছেন, লকডাউন নিয়ে নানা সমালোচনা থাকলেও সংক্রমণ কমার পেছনের মূল কারণ এটাই। জনসাধারণের এই পার্টিসিপেশন আছে, আমি বলবো, যার ফলে এই সংক্রমণটা কমে আসছে। এটা ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক। তবে আমি যেটা মনে করি যে এই লকডাউন কিংবা এরকম বিধিনিষেধের কর্মসূচি দীর্ঘমেয়াদী চলার মতো সিচুয়েশন আমাদের দেশে নাই। সেই প্রেক্ষাপটে আমরা পারবো না, আমাদের দেশে কোনো দেশই পারবে না। এই সংক্রমণের নিম্নমুখিতা ধরে রেখে লকডাউন থেকে বেরিয়ে আসতে এরই মধ্যে 10 দফা সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে মাস্ক না পরলে শাস্তিমূলক ব্যবস্থা, অফিসে অর্ধেক জনবল, গণপরিবহনে 50% যাত্রী পরিবহন, হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ প্রদান, জনসমাগমে নিরুৎসাহ, সর্বস্থানে নির্দিষ্ট দূরত্ব, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে ক্লাস, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনোদন কেন্দ্র বন্ধ রাখা সহ কন্টাক্ট ট্রেসিং ও ভ্যাকসিনেশন নিশ্চিত করার উপর। তবে 10 দফার ভিতর গণপরিবহন চলাচলের উপর কড়া নজরদারির উপর জোর দিচ্ছেন কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ডাক্তার ইকবাল আরসলান। স্বাস্থ্যবিধি মেনে চলে, আমি মনে করি না যে আপনার যে বর্তমান অবস্থায় যে চলাচলের উপরে বা চলাচলের জন্য যে ঝুঁকিটা তৈরি হচ্ছে, সেই ঝুঁকিটা বৃদ্ধি পাবে। কোভিড-19 প্রতিরোধে যত দ্রুত সম্ভব সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 60 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1452 জন। 6 সপ্তাহের মধ্যে এই হার সর্বনিম্ন। মোট শনাক্ত 7,60,584 জন। এদের মধ্যে মারা গেছেন 11,510 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,245 জন। আর এখন পর্যন্ত সুস্থ হলেন 6,84,671 জন। এক সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে 16.59% এবং শনাক্ত কমেছে 33.2%। করোনা নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা। লকডাউনের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, চট্টগ্রামের মানুষ স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন? ধন্যবাদ তুলি। আমি আছি এখন মুরাদপুর এলাকায়। এখানে এসে যে দৃশ্যটি দেখতে পেয়েছি সেটাও আপনাকে ক্যামেরা চোখে দেখাতে চাই। বিধিনিষেধ আছে শুধুমাত্র কাগজে কলমে, মানুষ কিন্তু সেই বিধিনিষেধ মানছেন না। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখছেন হাজারো মানুষের আনাগোনা হচ্ছে এই জায়গায়।
অনেকেই মাস্ক পরছে, আবার অনেকে পরেননি, এবং সামাজিক যে দূরত্বটা সেটাও কেউ মানছে না। লকডাউন নামে থাকলেও কার্যত তার কোনো কার্যকরিতা আমরা দেখতে পাচ্ছি না, এবং মানুষ সেই আগের মতোই জনজীবন চলমান রয়েছে, এবং একই সাথে করোনার আক্রান্ত সংখ্যাও কিন্তু বাড়ছে। বন্দরনগরী চট্টগ্রামে এখন পর্যন্ত করোনার আক্রান্ত সংখ্যা 50,084 জন, এবং মৃত্যু হয়েছে 528 জনের। আজকেও কিন্তু মৃত্যু হয়েছে 4 জনের। এই সাথে করোনার যে সংক্রমণ কিন্তু দ্রুত বেড়েই চলছে, মানুষকে কিন্তু সচেতন করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসন এবং সিএমপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে, মানুষ যাতে করোনা সংক্রমণ এড়িয়ে চলে, সামাজিক বিধিনিষেধ যেন মেনে চলে, সে বিষয়ে কড়া নির্দেশনা থাকলেও মানুষ কিন্তু সেটি তোয়াক্কা করছে না। অফিস আদালত, বিভিন্ন জায়গায় হাট বাজারে কিন্তু গণমানুষের গণঢল আমরা দেখতে পেয়েছি। মানুষ আগের মতোই চলছে। করোনার যে ভয়াবহতা রূপ, সেই ভয়াবহতা রূপের ভয় তাদের মধ্যে কাজ করছে না। তবে মানুষকে বোঝানোর জন্য বারবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলো, মানুষ কিন্তু সচেতন হচ্ছে না, যার কারণে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে, একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতি চলমান থাকলে বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তুলি। মোমো, ধন্যবাদ আপনাকে চট্টগ্রামের লকডাউনের খবর জানাবার জন্য। গণপরিবহন চালু করা নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ সামনে রেখে সরকার গণপরিবহন চালুর কথা ভাবছে, আর আশ্বাস নয়, দ্রুত পরিবহন চালু করে দেওয়ার দাবি জানিয়েছেন বাস শ্রমিকরা। তারা বলছেন, দীর্ঘ সময়ে গণপরিবহন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তৃতীয় দফা লকডাউনে স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর, কিন্তু টার্মিনালে অলস পড়ে আছে শত শত গণপরিবহন। করোনা দুর্যোগের আগে এ সময় ঈদ যাত্রা নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন বাসের মালিক শ্রমিকরা, কিন্তু গেলবারের মতো এবারও দুই বেলা খাবার জোগাতে এখন হিমশিম খেতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। প্রায় 1 মাস রোজগার বন্ধ থাকায় অনেক শ্রমিক এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছেন। বাকিরা কেউ ভিন্ন পেশায়, কেউ বা বাস পাহারা দিয়ে কোনো মতে টিকে আছেন। সাধারণ গরিব যে জায়গায় আছে ওই জায়গায় লকডাউন, বড় লোকের যে জায়গায় আছে ওই জায়গায় কোনো লকডাউন নেই। এখন সব কাজ খোলা আছে, পরিবহন সেক্টর বন্ধ, আমাদের অবস্থা খুব খারাপ। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা কমেনি। প্রতিদিনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে বিকল্প উপায় মানুষ বাড়ি যাচ্ছে। এটা নিষেধ, 10 জন যাচ্ছে, 10 জনের সাথে আমিও যাচ্ছি, কি করব বলেন? ভেঙে ভেঙে যেতে হবে এবং যেতে হবে। আমার বাসায় খুবই প্রবলেম হয়েছে। 350 থেকে 400 পদের আর কি যাচ্ছে পাটুরিয়া তামাতে গাবতলী থেকে। বাস্তবতা যখন এমন, তখনও দেশ জুড়ে চলছে সরকার ঘোষিত তৃতীয় ধাপের লকডাউন। যদিও রাজধানীর কোথাও সেই লকডাউনের ছিটে ফোটা নেই। গণপরিবহন ছাড়া সবই চলছে স্বাভাবিক দিনের মতো। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে এবার গণপরিবহন চালু করা হতে পারে। ঈদকে সামনে রেখে, জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আমরা চাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরিবহন আমরা চালাই। করোনা সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল লকডাউন শুরুর পর থেকেই বন্ধ আছে গণপরিবহন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। গণপরিবহন চালু করার দাবিতে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কি বলছেন পরিবহন শ্রমিকরা? ধন্যবাদ তুলি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি গাবতলীতে। গাবতলীতে আপনারা দেখছেন যে গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে এবং চালুর দাবিতে কিন্তু পরিবহন শ্রমিক এবং মালিকরা কিন্তু তারা অবস্থান নিয়ে আছে গাবতলী টার্মিনালে। সেখানে তারা 3 দফা দাবিতে কিন্তু আজকে তারা কর্মসূচি পালন করছে। এবং আমি একটু কথা বলতে চাই এই পরিবহন শ্রমিক একজন নেতার সঙ্গে। তিনি আসলে তারা যে আজকের এই কর্মসূচি পালন করছে এবং সেখান থেকে আসলে তাদের কি মেসেজ রয়েছে সেই সম্পর্কে তার কাছে জানতে চাবো। আব্বাস ভাই, আপনি তো এখানে অবস্থান করছেন, এই মুহূর্তে আপনাদের কর্মসূচিটা কি?
এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের গত পরশুদিন শুক্রবারে আমাদের সাংবাদিক সম্মেলন হয়েছে। সেই সাংবাদিক সিদ্ধান্ত হয়েছে 3 দফার দাবিতে আজকে হলো বিক্ষোভ কর্মসূচি, আর 4 তারিখে হলো অবস্থান ধর্মঘট ডিসি অফিসে। তো আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে হলো বিক্ষোভ মিছিল আমাদের 11টায় শুরু হবে। শ্রমিকদেরকে নিয়ে, মালিকদেরকে নিয়ে আমাদের দাবি হলো প্রথম দাবি, 1 নম্বর দাবি হলো সবচেয়ে এটা হলে সলিউশন হয়ে যায় যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই। এই প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, অটো টেম্পো, বিভিন্ন যান্ত্রিক গাড়ি চলতেছে, আপনারা লক্ষ্য করতেছেন গাদাগাদি করে যাচ্ছে, এতে সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে। আর স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা এই পরিবহন পরিচালনা করি তাহলে এখানে আপনার সংক্রমণ কম হবে, মৃত্যুর হার কমে যাবে, এটা আমরা বিশ্বাস করি। এখন হলো আমাদের 50 লক্ষ শ্রমিক নিয়ে আমরা, আমাদের ফ্যামিলি আছে, পরিবার পরিজন আছে, এখন এরা মানবেতর দিন যাপন করতেছে। আমাদের ডেলি বেসিস আমরা গাড়ি চালাই, আমাদের গাড়ি চালালে পে পাই, না চালালে পাই না। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, গার্মেন্টস শিল্প থেকে আরম্ভ করে তাগুলো বেতন ভাতা আছে, কিন্তু আমাদের তো তা নাই। তাইলে এই লোকগুলো কোথায় যাবে? আমরা কোথায় যাব বলেন? আমাদের তো বিকল্প আর কোনো কিছু জানা নাই। কাজে খেতে খোলার কাম আমরা করতে পারতেছি না, আমরা বহুত কঠিন অবস্থায় আছি। আমাদের দেখছি, লক্ষ্য করেছি, আমাদের অনেক শ্রমিক এর ছেলেরা মেয়েরা এখন বাধ্য 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তাকে হলো বিভিন্ন রাজমিস্ত্রি যোগাযোগ পাঠাতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, এখানে পরিবহন শ্রমিক নেতারা বলছে এবং তারা তাদের জীবন তাগিদের জন্য কিন্তু তারা এখন রাস্তায় নেমেছে এবং তারা বলছে যে 3 দফা দাবি আদায়ের জন্য তারা গণপরিবহন চালুর দাবি করছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। 16 দিন বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক রোডে শুরু হয়েছে ফ্লাইট চলাচল। অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে বাকি 38টি দেশে ফ্লাইট চলবে। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বর্তমানে কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় 38 দেশের উপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান জানান, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। সময় হলো একটি বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 10টার সংবাদ। ধর্মকে পুঁজি করে কোটি কোটি টাকার মালিক বনেছেন বিলুপ্ত হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবার। এতিম ও মাদ্রাসার সহায়তা হিসেবে মানুষের কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। বাদ দেয়নি ভারতের বিখ্যাত বাবরি মসজিদের নামে অর্থ সংগ্রহ। এই মসজিদের নামে জমি কিনলেও তাতে মসজিদ না বানিয়ে গড়ে তুলেছেন মাদ্রাসা। নাইম আলজিকর প্রতিবেদন। আমার দাদা হাজী এরশাদ আলী, তিনি একজন সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই ছিল বাবা ছেলের সাংঘর্ষিক বক্তব্য। জনমনে প্রশ্ন উঠেছে, মামুনুল হক ও তার পরিবারের কাছে এত সম্পদ আসলো কোথা থেকে? অনুসন্ধানে জানা যায় মাদ্রাসায় এই পরিবারের প্রধান ব্যবসা। এরই মধ্যে রাজধানী মোহাম্মদপুর ও এর আশপাশ এলাকাতেই রয়েছে মামুনুল হক ও তার পরিবারের জামিয়াতুল আজিজ, শায়খের মাকবারা সহ 4টি মাদ্রাসা। মামুনুল হকের সাথে কাজ করা এক ব্যক্তির পরিচয় গোপন রাখার শর্তে জানান, একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, কিন্তু তাদের নামে আসা টাকা সহ যাবতীয় উপকরণ অনেক বেশি, যা বরাবরই ভোগ করেন মামুনুল। এছাড়া বাকি শিক্ষার্থীদের বেতন তো আছেই, তাই নামে বেনামে রাজধানীর বিভিন্ন স্থানে মামুনুল ও তার পরিবার খুলে বসেছেন বেশ কয়েকটি মাদ্রাসা, যা দিয়ে মোহাম্মদপুরের কাদরাবাদ হাউজিং, বসিলা হাউজিং সহ বেশ কয়েকটি জায়গায় গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। বিভিন্ন জায়গায় যেখানে পয়েন্টে ওরা কি বললে মানে আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে, ওখানে ফয়দা নেওয়া যাবে, ওই টেকনিকটা ইউজ করে তারা। এমন ভাবে এটাকে তুলে ধরে যে চামড়া দেওয়ার জায়গা মাদ্রাসা ছাড়া আর কোথাও নেই। তো ওই যারা মনে করেন হুজুরদেরকে তাদের কথার কারণে মহব্বত করে, পছন্দ করে, তাদের কথাগুলি ভালো লাগে, তাদের জানানোর সময় যা আছে সব
হুজুরের পদতলে। এগুলো আর ইসলামের জন্য যায় না, এগুলো সব যায় হুজুরের কাছে। আপনি দিচ্ছেন তো এতিমকে, কিন্তু এতিম কিন্তু এটা পায় না। ওরা ওই যে 50 জন এতিম আছে, এরাও মানবতার জীবনযাপন করে। এখানেই হচ্ছে নির্মিত আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস। এখানেই থামেননি মামুনুল। দেশে বাবরি মসজিদ স্থাপনের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এই টাকা দিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় 15 বিঘা জমি কিনেছেন তিনি। তবে সেখানে বাবরি মসজিদ নয়, সিসিটিভি দিয়ে রীতিমতো দুর্গে পরিণত করেছেন এলাকাটিকে। আর স্থাপন করেছেন জামিয়া রহমানিয়া মাদ্রাসার একটি শাখা। জনপ্রতি 1 লক্ষ টাকা করে তারা সদস্য নিয়েছেন। এইভাবে 313 জন বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে কি হয়, 313 সদস্য ভিতরে রাখে, ক শাখা একটু ফ্রান্স বাড়ায়। এইভাবে এরই মধ্যে হেফাজতের সাবেক এই নেতা মামুনুল হক ও তার পরিবারের অর্থের উৎস খুঁজতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 9 অলজিকো, নিউজ 24, ঢাকা। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। মার্কেটে ঈদের পোশাক আর কসমেটিক্সই বেশি বিক্রি হচ্ছে, থেমে নেই আনুষঙ্গিক কেনাকাটাও। তবে গণপরিবহন খোলা না থাকায় বিক্রি কম হচ্ছে বলে মত বিক্রেতাদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই। কেনাকাটার জন্য এই সময়কেই বেছে নিচ্ছেন অনেকে। করোনা মহামারীর প্রভাব থাকলেও মার্কেটে মানুষের ভিড় একেবারে কম নয়। তবে পোশাকের নতুনত্ব এবার কম। বাজারে যা আছে তাই নিয়েই ঈদ শপিং সারছেন ক্রেতারা। কাবলি বানাইতে দিয়েছি, কাবলি কিনতেছি। এখন এই কাবলিতে ব্রুজ আছে না, ওই ব্রুজ বাঁধার জন্য ওইগুলো কিনতেছি। ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, শাশুড়ির জন্য, হাজবেন্ড, বাচ্চাদের জন্য, নিজের জন্য, সবার জন্যই মোটামুটি কেনাকাটা করব। ঈদে আর কি যা যা প্রয়োজন, বাচ্চাদের জুতা, জামা, কসমেটিক। জামা কিনছি, নেল পলিশ কিনছি, বাবার জন্য শার্ট আর প্যান্ট কিনবো। কসমেটিক্সের দোকানেও ভিড়টা চোখে পড়ার মতো। নতুন নতুন ডিজাইন এবার না এলেও কম বেশি বিক্রি হচ্ছে, তাতে সন্তুষ্ট নন বিক্রেতারা। যদি বাস চলতো তাই দূর থেকে কাস্টমার আসতো, এখানে বাস চলে না, তাই স্থানীয় কাস্টমার যারা ওরা আসে। মাত্র 15টা দিন পাচ্ছি, সব মিলাই মোটামুটি আছে। এত খারাপও না আবার এত ভালোও না। বিক্রি মোটামুটি আর কি, সেলটা কম আর কি, কাস্টমার কম আসতেছে এই জন্য আর। বিক্রেতাদের মতে গণপরিবহন চালু হলে আরও চালু হবে বিক্রি বাট্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দুমাস পর নদীতে নামলেও সে হারে ইলিশ ধরা পড়ছে না চাঁদপুরের জেলেদের জালে। চাঁদপুরে মেঘনা নদীতে শত শত জেলে নৌকা নিয়ে নদীতে নামেন শুক্রবার সন্ধ্যার পর। শনিবার সকালে ঘাটে ভিড়েন তারা, তবে বেশিরভাগ জেলে হতাশ। বলছেন আশা অনুযায়ী মাছ পাননি, অনেকের খরচের টাকাও ওঠেনি। সরকারি নিষেধাজ্ঞায় গেল 2 মাস কার্যক্রম প্রায় ছিলই না। কষ্টে দিন পার করে এখন নদীও হতাশ করছে বলে আক্ষেপ জেলেদের। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে মাছের আমদানি বাড়বে। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। সকাল 10টা সংবাদে আবার স্বাগত। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় আরও 7,83,000 আক্রান্ত ও 12,000-এর বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়ালো 15,27,00,000 আর 32,05,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা। একদিনে আরও 3,92,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। প্রাণ হারিয়েছে 3,688 জন। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। গেল মার্চে বিজ্ঞানীদের করা আগে থেকে সতর্কতা অবলম্বনের আহ্বানে ভারত সরকার সাড়া দেয়নি বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে। ব্রাজিলে 24 ঘন্টায় 60,000-এর বেশি আক্রান্ত ও 2,200 শতাধিক মৃত্যু হয়েছে। 41,000-এর বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে 661 জন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছে 13,07,00,000-এরও বেশি মানুষ।
দীর্ঘ ৮ দফা ভোটের পর আজ প্রকাশিত হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্যের ২৯২টি বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল গণনা শুরু হয়েছে। তবে করোনা মহামারীর জন্য স্বাস্থ্যবিধি মেনে গণনার কারণে অন্যবারের চেয়ে এবার কিছুটা সময় বেশি লাগবে বলে ধারণা করা হচ্ছে। কোভিড পরিস্থিতির মধ্যেই সম্প্রতি বিহারে ভোট হওয়ার পর পূর্ণাঙ্গ ফলাফল পেতে গোটা দিন লেগে গিয়েছিল। ফলে সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে এবারও বেশি রাত পর্যন্ত গণনা চলতে পারে বলে প্রস্তুতি নিচ্ছে সকল রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট গণনা হবে তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি ও আসামেও। বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সংস্থা ইঙ্গিত দিয়েছে এবারে পাল্লা ভারী তৃণমূলের দিকেই। তৃতীয়বারের জন্য মমতাই হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে আরও তথ্য জানাতে ফোনে যুক্ত হচ্ছেন কলকাতার প্রতিনিধি ভাস্কর সর্দার। একেবারে বাংলায় কিন্তু হাই ভোল্টেজ ভোট গণনা শুরু হয়ে গেছে সকাল ৮টার দিকে। এদিন বিকেলের মধ্যে মোটামুটি কিন্তু একটা ট্রেন্ড বোঝা যাবে যে কে আসতে চলেছে রাজ্যের মসনদে। কি মোদির সোনার বাংলার ডাকে পরিবর্তন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলা স্লোগানের প্রত্যাবর্তন, অথবা রাজ্যের তৃতীয় শক্তি সংযুক্ত মোর্চার স্লোগান বিকল্প আমরাই। কাকে বেছে নেবে রাজ্যবাসী মোটামুটি কিন্তু বিকেলের মধ্যেই কিন্তু একটা ধারণা করা যাবে। এখনো পর্যন্ত যেটা আপডেট যে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালটের পর খোলা হবে ইভিএম মেশিন। পোস্টাল ব্যালটের ট্রেন্ড অনুযায়ী কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, তবে ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে বিজেপিও। মূলত যারা পশ্চিমবাংলার বাইরে থাকেন, অর্থাৎ সেনাবাহিনী বা আমলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসী, এছাড়া যারা ৮০ বছর ঊর্ধ্বে, তাদের জন্য নির্বাচন কমিশন এই পোস্টাল ব্যালটের একটা দিয়েছেন এবং পোস্টাল ব্যালটের পরিকল্পনা ছিল এবং তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। সেই পোস্টাল ব্যালটে কিন্তু এখনো গোনা হচ্ছে এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়ে আছেন। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি, সেটুকুই বলা যায়। মোট ক্যান্ডিডেট 2132 জনের কিন্তু ভাগ্য নির্ণয় হচ্ছে আজকেই। তবে 292টি আসনে 108টি গণনা কেন্দ্রে কিন্তু এই গণনা হচ্ছে। হওয়ার কথা ছিল 294টি। দুটি কেন্দ্রে যেহেতু করোনার কারণে মুর্শিদাবাদ এবং শমশেরগঞ্জ, এই দুই কেন্দ্রে কিন্তু দুই প্রার্থীর করোনায় মৃত্যু হওয়ার জন্য ওইখানে ভোট হয়নি। ভোট হবে 16ই মে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন্ড আসা শুরু করবে যে কে কোন রাজনৈতিক দল এগিয়ে আছে। এবার নিউজ 24 স্পোর্টস। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 42 রান। এর আগে টেস্টের তৃতীয় দিনে লঙ্কান স্পিনারদের দাপটে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। প্রবীণ জয় বিক্রমার 6 উইকেটে শিকারে দ্বিতীয় ইনিংসে 259 রানের লিড নিয়ে দিন শেষ করে লঙ্কানরা। ফলো অন এড়াতে ব্যর্থ হয় টাইগাররা। তবে ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। তৃতীয় দিনের শেষটা অবশ্য হয়েছে বাংলাদেশের। মিরাজ তাইজুলের ঘূর্ণিতে শেষ বেলায় লঙ্কানদের হারাতে হয়ে থিরিমান্নে আর উষাদা ফার্নান্দোর উইকেট। সিরিজের প্রথম টেস্ট হয়েছে ড্র, তাই দ্বিতীয় টেস্টই হয়ে উঠেছে সিরিজের নির্ধারণী ম্যাচ। শেষ করব ডিজনিল্যান্ডের খবর দিয়ে। 1 বছরের বেশি সময় পর খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশ্বখ্যাত ডিজনিল্যান্ড। প্রথম দিনে জমায়েত হয়েছিলেন অনেক দর্শনার্থী। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির উন্নতি হয় এবার অন্য বিনোদন কেন্দ্রগুলোও উন্মুক্ত করা হচ্ছে। আরও জানাচ্ছেন নাহিদ সিহান। বিশ্বখ্যাত ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। যুক্তরাষ্ট্রে আরও বেশ কটি ডিজনিল্যান্ড থাকলেও এটাই ডিজনির সবচেয়ে বড় থিম পার্ক। প্রতিদিন যেখানে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমাতেন অবকাশ যাপন করতে, কিন্তু করোনা মহামারী শুরুর পর গেল বছর এটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 13 মাস পর আবার এই ডিজনিল্যান্ড খুলে দেওয়া হয়েছে। পার্কে আসা দর্শনার্থীদের হর্ষধ্বনি ও ওয়াটার বাবল দিয়ে শুভেচ্ছা জানান পার্ক কর্মীরা। তবে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার মুখেই ছিল মাস্ক। আমাদের বাচ্চারা এখানে আবার আসতে পেরে খুব খুশি। অনেক মিস করেছে তারা ডিজনিল্যান্ডকে। আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এখানে সবকিছু আবার আগের মতো কর্মচঞ্চল হতে শুরু করেছে। এবার ডিজনিল্যান্ড খুলে দেয় আমরা খুব খুশি।
গেল 1 মাসে করোনা ভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্রে অনেকটাই কমে এসেছে। মৃত্যুহারও ধীরে ধীরে কমতে শুরু করায় ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁর পাশাপাশি এবার বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। নাহিদ জিহান, নিউজ 24। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের 35 লাখ পরিবারকে আজ থেকে ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ডের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পাঠানো হবে। গণভবন থেকে অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমটির উদ্বোধনের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, এটাই ছিল তার স্বপ্ন। তিনি সেই ছাত্র জীবন থেকেই মানুষের পাশে ছিলেন এবং মানুষের জন্যই তিনি কাজ করেছেন এবং নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন। এবং বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম, এই চেতনা থেকেই ছিল। আফসোস করে সবসময় বলতেন, কবে যে দেশের মানুষের পায়ে স্যান্ডেল দেখবো, গায়ে জামা দেখবো, মানুষ দুবেলা পেট ভরে খাবে, একটু সুন্দর জীবন পাবে। এটি সবসময় তিনি বলতেন, এটাই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থাটা কি ছিল? শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একটা জাতিগোষ্ঠী, সবসময় শোষণ বঞ্চনার শিকার ছিল। কাজে সেই বঞ্চনার হাত থেকে দেশের মানুষকে মুক্ত করা, এটাই ছিল তার লক্ষ্য। আমি আজকের দিনে আমাদের সেই মহান নেতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। জাতির পিতা যখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলে, অত অল্প সময়ের মধ্যে একটা বিধ্বস্ত অর্থনীতি এবং একটি প্রদেশ ছিল, সেই প্রদেশটাকে একটি রাষ্ট্রে উন্নীত করা, একটা রাষ্ট্র, পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সমস্ত কাজগুলি করে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে যাত্রা শুরু করলেন এবং তার শুভ ফল মানুষ পেতে শুরু করেছিল। যে চালের দাম 10 টাকা কেজি হয়ে গিয়েছিল, সেই চালের দাম কিন্তু 3 টাকায় তিনি নামিয়ে এনেছিলেন। তো যখনই সব জিনিস ভালোভাবে সুষ্ঠুভাবে চলতে শুরু করলো, সেই সময় আপনারা জানেন 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে হত্যা করা হলো। আর সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব থেকে শুরু করে আমার 3 ভাই, আমার ছোট 3 ভাই, ক্যাপ্টেন কামাল, লেফটেন্যান্ট জামাল, ছোট্ট 10 বছর রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, সকলেই মুক্তিযোদ্ধা ছিল। সব আমাদের পরিবারের 3টা বাড়িতে আক্রমণ করলো এবং প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করলো। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আর সেই সাথে আপনাদের কাছে চাই যে সকলের জন্য দোয়া করবেন আপনারা। এই করোনা ভাইরাসের কারণে আজকে অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, অনেকেই মৃত্যুবরণ করেছে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আমরা 2টি বোন বিদেশে ছিলাম, মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে যাই, হয়তো সেখানে বেঁচে গিয়েছিলাম। এরপরে দেশে আসা আমার পক্ষে সম্ভব হয়নি, আসতে দেয়নি তখনকার যারা ক্ষমতাসীন। আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ যে আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। একরকম প্রতিকূল অবস্থার মধ্যে আমি দেশে ফিরে আসি, যেখানে স্বাধীনতা বিরোধী যাদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার আমার বাবা শুরু করেছিলেন, তারা 15 আগস্টের খুনি যাদেরকে ইন্ডেমনিটি দিয়ে তাদের কোনো বিচারের হাত থেকে মুক্ত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল সেই খুনিরা, এবং এদেরই ছিল রাজত্ব। ওই পরিস্থিতিতে কিন্তু আমি ফিরে এসেছিলাম শুধু বাংলাদেশের মানুষের জন্য, কারণ আমি বড় সন্তান হিসেবে বাবার পাশে থেকে সবসময় দেখেছি যে তিনি তো সেই এদেশের মানুষের কথাই চিন্তা করেছেন, তাদের জন্য কিছু করতে চেয়েছিলেন, কিন্তু আমরা কিছু করতে পারি কি না সেটাই ছিল সবসময় চিন্তা। তাই সারা বাংলাদেশ যখন ঘুরেছি, একদিকে সংগঠন তৈরি করা আর অপরদিকে এদেশের মানুষের অবস্থাগুলি সচক্ষে দেখা এবং সেই অবস্থায় কী কী করণীয় সেগুলি সুনির্দিষ্টভাবে চেষ্টা করা। আমাকে ক্ষমতায় আসতে দেওয়ার পথে যথেষ্ট বাধা ছিল,
জাতীয় আন্তর্জাতিকভাবে পদে পদে বাধার সৃষ্টি হয়েছে, কিন্তু এদেশের মানুষ এবং আমাদের সংগঠন এবং যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সে কারণে আমাদের সবসময় একটা দল হিসেবে, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের অর্থনৈতিক নীতিমালা কী হবে, আমরা ক্ষমতায় গেলে দেশের জন্য কী করব, দেশের মানুষের জন্য কী করব, কোন কোন এলাকা খারাপ অবস্থা আছে সেখানে আমরা কী করব। কারণ আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকা আপনারা জানেন যে যেমন উত্তরবঙ্গে মঙ্গা প্রতি বছর হতো, দক্ষিণ অঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্ত হতো, নদী ভাঙায় মানুষ ক্ষতিগ্রস্ত হতো, মানুষের খাবার থাকতো না, মানুষ মানবিত জীবনযাপন করতো, সেগুলি স্বচক্ষে আমি দেখেছি। এবং এখানে আপনারা আজকে অনেকে আমার সাথে যারা ছিলেন তখন হয়তো অনেকেই বেঁচে নেই, আর অনেকে আপনারা আছেন। কাজে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই যে কারণ যখন 96 সালে সরকার এসেই আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা দেওয়া শুরু করলাম, যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে একটা মানুষের যেন অন্তত না খেয়ে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম। এবং সেই সাথে সাথে বাংলাদেশকে কীভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। আমার মনে হয় 88 সালে যে ভয়াবহ বন্যায় অনেকেই হয়তো ভুলে গেছেন, আপনারা 98 বন্যার কথা লেখেন কিন্তু 88 বন্যা লেখেন না। খুব বেশি দিন ছিল না 88 বন্যা, বাট ওই বন্যায় মানুষ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি টুঙ্গিপাড়ায় ছিলাম, আমি নিজে ঘুরে ঘুরে সমস্ত এলাকায় গিয়েছি। সেই বন্যার মানুষ যে ক্ষতিগ্রস্ত, তখন সরকারি রিলিফ বেশি একটা পৌঁছাতো না। এরপরে 91 সালে যে ঘূর্ণিঝড় হলো, সেই ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের সকল অঞ্চল আর বিশেষ করে দক্ষিণ অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেল, ঠিক 70 ঘূর্ণিঝড়ের মতো যেরকম সেই অবস্থা। তখন ক্ষমতায় ছিল বিএনপি, তারা যেন জানতোই না যে ঘূর্ণিঝড়ে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম এই জন্য যে আমাদের সংগঠনের লোকরা সবসময় এই ব্যাপারে সচেতন ছিল, আমাকে সাথে সাথে টেলিফোনে জানায় যে আপনার এই অবস্থা, আমরা তো শেষ হয়ে গেছি। আমি যেতে চেষ্টা করেছি, আমাকে তখনকার যারা ক্ষমতায় ছিল তারা আমার কোনো সহযোগিতা করেনি। তারপরেও যখনই রেল বন্ধ, রাস্তা বন্ধ, সব বন্ধ ছিল, যে মুহূর্তে রেল চালু হয়েছে সাথে সাথে আমরা চট্টগ্রামে চলে গেছি। একবার পুরো এলাকা, আমরা কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী, কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাস বাঁশখালী, আনোয়ারা, সমস্ত এলাকা আমরা কিন্তু ঘুরেছি এবং রিলিফ দেওয়া, লাশ সৎকার করা, আমাদের চট্টগ্রামের নেতাকর্মীরা সবাই নেমেছিলেন। বোধহয় সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুস্থ মানুষের কাছে পৌঁছেছে, অন্য কেউ না, কোনো দল না, সরকার তখনকার বিএনপি সরকার না কেউ, কিন্তু আমরা পৌঁছে গেছি দুস্থ মানুষের কাছে। উত্তরবঙ্গে যতবার মঙ্গা হয়েছে আওয়ামী লীগের সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছে, আমরা লঙ্গরখানা খুলেছি। এখন তো রাস্তাঘাট অনেক কিছু হয়ে গেছে, মাইলের পর মাইল নদীর পাড় ধরে হেঁটে সেই চিলমারি থেকে শুরু করে রৌমারি, চিলমারি সব বিভিন্ন জায়গায়, তারপরে নীলফামারীর সে কিশোরগঞ্জ, নৈহালি, কোন কোন জায়গায় আমরা গিয়েছি, সাগেরা, ফুলছড়ি সহ গাইবান্ধা, প্রত্যেকটা দুর্গত এলাকা, রংপুরের বিভিন্ন গঙ্গাচড়া থেকে শুরু করে প্রতিটি এলাকায় আমরা পায়ে হেঁটে হেঁটে, গাড়িও যায় না সেখানে, মাইলের পর মাইল হেঁটে গেছি। সে রাজীবপুরে তো কোনো একটা রিক্সাও ছিল না। তো এইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ আজকে ক্ষমতায়, আমাদের সকলের চেষ্টা হচ্ছে কিভাবে আমরা এই দুস্থ মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি জানি যে এই সময় সারা বিশ্ব এই করোনা ভাইরাসে আক্রান্ত, যখন সারা বিশ্ব আক্রান্ত, খুব স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য, রপ্তানি সব কিছুতে একটা ভাটা পড়ে গেছে, অর্থনৈতিকভাবে অনেক উন্নত দেশই হিমশিম খাচ্ছে। সেখানেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের একটা ছোট ভূখণ্ডে আমাদের অধিক জনসংখ্যা। এই জনসংখ্যাকে কীভাবে একদিকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া, অপরদিকে তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের জীবনটাকে সচল রাখার ব্যবস্থা, সেটা কিভাবে করা যায় আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। এবং সে কারণেই আমরা এই অসহায় বঞ্চিত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। 1972 সালে 20 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভাষণে বলেছেন, আমি কোট করছি, আমাদের এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যে সমাজে এই কৃষকরা, এই শ্রমিকরা, এই ক্ষুধার্ত জনগণ আবার হাসতে পারবে,
অর্থাৎ এই যে কৃষক, শ্রমিক, বঞ্চিত মানুষ, তাদের ভাগ্য গড়া, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন এবং সেটাই তিনি করতে চেয়েছিলেন। যে কারণে স্বাধীনতার পর একটা বিধ্বস্ত দেশ, 7.5 কোটি মানুষের মধ্যে 3.5 কোটি মানুষ গৃহহারা, কারণ পাকিস্তানিরা সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। 1 কোটি মানুষ শরণার্থী, তাদের ফিরিয়ে আনা, তাদের পুনর্বাসন করা, লাঞ্ছিত মা বোন, তাদেরকে পুনর্বাসন করা, মুক্তিযুদ্ধে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা, প্রত্যেকটা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, সেই সাথে সাথে একটা স্বাধীন দেশের সব প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা। তিনি কিন্তু এত অল্প সময়ে সব কাজই করে গেছেন। কাজে আমরা সেই জাতির পিতার হাতে গড়া সংগঠন, কাজে আমরা সবসময় এটাই চাই যে মানুষকে কীভাবে সহযোগিতা করব, মানুষের পাশে দাঁড়াবো এবং জাতির পিতা যেভাবে কাজ করতেন আমরা সেটাই পদাঙ্ক অনুসরণ করেছি। আপনারা জানেন যে চক্রান্ত ষড়যন্ত্র সবসময় চলে। সেসব আওয়ামী লীগের বহু লোককে হত্যা করেছে, নির্বাচিত প্রতিনিধিদের হত্যা করেছে, এমনকি মানুষ সৃষ্ট দুর্ভিক্ষও করা হয়েছিল। বঙ্গবন্ধু কখনো কিন্তু সেটা লুকান নাই। কত মানুষ মারা গেছে, কী আছে, তিনি নিজেই সেটা স্বীকার করেছেন, বলেছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা এই দেশেই দেখেছি 91 সালে ঘূর্ণিঝড়ের পর আমরা যখন পার্লামেন্টের প্রশ্নটা তুললাম যে এত বড় ঘূর্ণিঝড় হয়ে গেল, সরকার কি করে? আমরা তখন বিরোধী দলে, বিএনপি ক্ষমতায়, বিএনপির নেত্রী খালেদা জিয়া উঠে বলল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। তা আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে? অথচ সেদিন লাশ, আমার নিজের চোখে দেখা ছোট শিশুর লাশ, মহিলার লাশ, মানুষের লাশ, গরু ছাগলের লাশ সব একসাথে ভেসে বেড়াচ্ছে। আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ সবাই, কক্সবাজারের নেতৃবৃন্দ প্রত্যেকে সেখানে সহযোগিতা করেছে, গেছে ওই সমস্ত লাশ করে। এবং যখন সেনাবাহিনী নামানো হলো, নেভির লোকরা গেল, তারা কিছু কিছু লাশ এগুলি শনাক্ত, মানে বলতে গেলে মাটি চাপাই দিতে হয়েছে তাদের। লক্ষ লক্ষ মানুষ তখন মারা গেছে, কিন্তু সব কিছু শেষ অবস্থায় এই অবস্থা ছিল। আওয়ামী লীগ কিন্তু কখনো তা করেনি। ঠিক একই রকম ঘূর্ণিঝড় 97 সালে হয়েছিল, আল্লাহর রহমতে একটা মানুষও মরেনি। প্রত্যেকটা জায়গা থেকে মানুষকে আমরা শেল্টারে নিয়ে এসেছিলাম। কারণ জাতির পিতাই তো দুর্যোগ মোকাবিলার পথ আমাদের দেখিয়ে গেছেন। তিনি কীভাবে দুর্যোগ প্রতিরোধ করতে হবে, ভলান্টিয়ার ট্রেনিং দিয়ে রাখা, তারপরে সাইক্লোন শেল্টার তৈরি করা, মাটির ঢিপি করে মুজিব কেল্লা করা, এমনকি গরু ছাগল সেগুলির জন্য পর্যন্ত সেটার ব্যবস্থা তিনি করে গেছেন। কাজে আজকে আমরা আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কিন্তু কাজ করে যাচ্ছি। তবে এখানে একটি কথা আমি না বলে পারি না, আমি এত টাকা পয়সার হিসাব দেবো না যে কত টাকা দিচ্ছি কী দিচ্ছি, এটা তো আমাদের মুখ্য সচিব আপনাদের সামনে তুলে ধরেছে, এটা আমরা দিচ্ছি। আমরা একটা জিনিস লক্ষ্য করি, সবসময় দুর্গত মানুষের পাশে কিন্তু আওয়ামী লীগ আছে। আপনারা দেখেছেন ধান কাটার অসুবিধা, আমরা ছাত্রলীগে বলার সাথে সাথে ছাত্রলীগ নেমে গেছে, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের যুবলীগ, এমনকি আওয়ামী লীগ, প্রত্যেকে কিন্তু এই করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া, বা লাশ দাফন করা, অথবা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া, সব কাজে কে আছে এখন? আওয়ামী লীগ আছে, আমাদের সহযোগী সংগঠনের কর্মীরাই আছে। সেখানে আপনারা নিজেই এখন বিচার করে দেখেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ, প্রত্যেকেই কিন্তু এই মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আর অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়। আমরা তো বিরোধী দলে ছিলাম, আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা, বিবৃতি, আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়টা দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে? কয়টা মানুষের পাশে তারা দাঁড়িয়েছে? কয়টা মানুষের কাপড়ে কাপড় কিনে দিয়েছে? কেউ নেই। হ্যাঁ, আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, একটা মাত্র টেলিভিশন ছিল, আমি বেসরকারি খাতে প্রচুর টেলিভিশন করে দিয়েছি, রেডিও করে দিয়েছি,
কয়েকটি মাত্র পত্রিকা ছিল, বেসরকারি খাতে অনেক পত্রিকা হয়ে গেছে এবং তারা বেশ ঘরে বসে বসে বিবৃতিই দিয়ে যাচ্ছেন। আর আমাদের কিছু বুদ্ধিজীবী আছে, তাদের বুদ্ধিটা খোলে তখন যখন তাদের বুদ্ধি খোলে এবং তারা পরামর্শ দেন, তার আগেই কিন্তু আমাদের সরকার আওয়ামী লীগ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে নেন। গরিবকে কী দিতে হবে, মানুষের জন্য কী করতে হবে, করোনা ভাইরাসের টিকা কিনতে হবে কি না, বা মানুষকে টিকা দিতে হবে, বা মানুষকে কীভাবে স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে, এই সব কাজ যখন আমরা গুছিয়ে টুছিয়ে নিয়ে আসি, বা আমাদের বাজেট আমরা কিভাবে করব, বাজেটে কোন কোন খাতের উপরে আমরা বেশি মানে গুরুত্ব দেব, এগুলি যখন আমাদের করা শেষ হয়ে যায় তখন তাদের বুদ্ধির দুয়ারটা খোলে এবং তা আমাদের যে কাজগুলি সেগুলি আবার তারা আমাদেরকে পরামর্শ দেন। তো ঠিক আছে, তারা বুদ্ধিজীবী, তারা তো বুদ্ধি বেঁচেই জীবন যাপন করবেন, কাজে সেই জন্য তাদের পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ। তো বলতে চাই আমি যে তাদের এই পরামর্শ দেওয়ার আগে আমাদের কাজগুলি কিন্তু আমরা করে ফেলি, কারণ এই দেশটা আমাদের, এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন এবং রাজনীতি আমাদের জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, এই কথাটা কখনো আমরা ভুলি না। আর সে কথা ভুলি না বলে আজকে মানুষের জন্য কাজ করাটাকেই আমরা সবথেকে আমাদের মানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলেই আমরা মনে করি এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি বলবো যে অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী বা দল বা যাই আছেন প্রতিদিন কীভাবে সরকার উৎখাত করবেন সেই চিন্তাভাবনা করেন, তাদেরকে কিন্তু এটা করতে হলে বা শক্তিশালী বিরোধী দল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে হবে। ৭৫ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর, জাতীয় নেতাদের হত্যার পর তারা ভেবেছিল আওয়ামী লীগ কোনোদিন আর ক্ষমতা আসতে পারবে না। অপরাধ কী ছিল? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছিল, এটাই তো অপরাধ ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরেই এদেশের মানুষ সেবা পাচ্ছে। এদেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে আওয়ামী লীগ সরকার আমলেই পেয়েছে। দেশটাকে কীভাবে উন্নত করতে হবে এটা আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগই করে যাচ্ছে। কারণ আওয়ামী লীগই তো জাতির পিতার হাতে গড়া সংগঠন, এদেশের স্বাধীনতা সংগ্রাম এই আওয়ামী লীগই করেছে এবং স্বাধীনতা এনে দিয়েছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেই। সেই জন্য আমাদের একটা দায়িত্ববোধ আছে, দায়বোধ আছে, আর আমাদের রাজনৈতিক ফিলোসফিটাও তাই যে মানুষের কল্যাণে কাজ করা, এবং সেটাই আমরা করে যাচ্ছি। কাজে আমরা একেবারে প্রতিটি এলাকায় আজকে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়েছি মানুষের পাশে দাঁড়াতে। সেই ক্ষেত্রে আমি দেশের মানুষকে একটা অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। আমি জানি রোজার সময়, সামনে ঈদ, আমরা তো বহুদিন হয়েছে আত্মীয় স্বজন পরিবার পরিজনের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তবু এখন তো মোবাইল ফোন আছে বা টেলিভিশন সব দেখতে পারেন। কিন্তু মানে আমি এটাই বলবো যে ঈদের আনন্দ সবাই হবে, কিন্তু এই যে ঘরে ঘরে মানুষ যে মারা গেছে তাদের কথা একটু চিন্তা করবেন। কাজে নিজের জীবনটা যেন নষ্ট না হয় বা তার পরিবার বা বন্ধুবান্ধব জীবনটা নষ্ট হয় সেদিকে সবাই মিলে একটু দৃষ্টি দেবেন। সেই জন্য বারবার আমরা বলছি যে টিকা নেওয়া সত্ত্বেও মাস্কটা পরে রাখবেন, কারণ এই মাস্কটা আমার এখানে তো আশেপাশে লোক নাই, সেই জন্য আমি কিন্তু যে খুলে রেখেছি, আমার কাছে কিন্তু আছে, সব পরে থাকি, মাস্কটা পরে থাকবেন। এছাড়া আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এখন যেমন আমরা যেটা করি গার্গেল করি, গরম পানি ভাপটা নেই, কাজে একটু গরম পানি একটা মগের মধ্যে বা একটা জগে পানি নিয়েও ভাপ নেওয়া যায়, একটু ফুটানো পানি রেখে তার উপরে মুখটা রেখে অন্তত 4-5 মিনিট একটু ভাপটা নিলেন। আর যারা পাবেন হয়তো গরম পানি লবণ দিয়ে একটু নাকে টেনে নাকটা পরিষ্কার করলেন, কারণ এই ভাইরাসটা নাকের মধ্যে যে নাকি বাসা বাঁধে এবং সাথে সাথে এটা লাঙে চলে যায়। আর নতুন যেটা এসছে সেটা আরও খারাপ। আরটা হচ্ছে যে যারা বাইরে থেকে আসছে তাদেরকে কিন্তু আলাদাভাবে রেখে তাদের কোয়ারেন্টাইন করা হয়, অনেকে এটা মানতে চান না, অনেকে এমনকি যারা করতে যান তাদের সাথে দুর্ব্যবহার করে। হ্যাঁ, দেশে ফিরে এসছেন আপনি ভালো, কিন্তু আপনি বাইরের থেকে যদি কোনো রকম ভাইরাস নিয়ে এসে আপনার পরিবার পরিজনের কাছে যান তো তার নিজেও মরবেন, তারাও মরবে। তো সেটা মাথায় রেখে তো যে নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা তো মানতে হবে, সবাইকে ছড়িয়ে দিয়ে তো লাভ নেই।
কাজে এই ব্যাপারটা সবাই যেন একটু নজরে রাখে, এবং আপনাদেরও যারা আত্মীয় পরিবার পরিজন বিদেশে আছে আসলে অন্তত তাদের জন্য একটা কোয়ারেন্টাইন বা আলাদা থাকার একটা ব্যবস্থা, কয়েকদিন থাকা, তারপর পরীক্ষা করা, যখন দেখা যাবে যে না তার কোনো ভাইরাস নাই তখন সে করতে পারবে, সকলের সাথে মিশতে পারবে, আসতে পারবে। তো এই জিনিসটা সকলকে একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো আমরা চালাচ্ছি। জাতির পিতা বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, এটাই আমাদের নীতি। ইতিমধ্যে আমরা যারা গৃহহীন তাদের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। সেখানেও আমি বলবো যে একটা মানুষ যদি গৃহহারা থাকে অবশ্যই এটা আমাদের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ তাদের যেমন দেখতে হবে। এই দেশে অনেক বিত্তশালী আছে, এখন তাদেরকেও বলবো যে আপনারা আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা করেন। মানুষ যদি একটা অন্তত ঘর পায় তাহলে অন্তত পক্ষে তার জীবন জীবিকাটা সে করে খেতে পারে। জাতিপিতা দেশ স্বাধীন যে আকাঙ্ক্ষা নিয়ে করেছিলেন আমরা সেটাই পূরণ করতে চাই। তাছাড়া আপনার রাস্তাঘাট, পুল, ব্রিজ তো ব্যাপকভাবে আমরা করে দিচ্ছি। কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় আমরা ঔষধ দিচ্ছি। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আমি জানি না পৃথিবীর কোনো দেশ আছে কিনা যে এত দ্রুত সময় পৌঁছাতে পারে। 96 সালে কমিউনিটি ক্লিনিক করা শুরু করি, 11,000 বিল্ডিং করেছিলাম, আমরা 4,000 চালুও করে দিয়েছিলাম। আমাদের ছিল মানে প্লাস মাইনাস 6 থেকে 7 হাজার মানুষ যেখানে বাস করে আমরা একটা করে ক্লিনিক করে দেব। দুর্ভাগ্য খালেদা জিয়া ক্ষমতা সেটা বন্ধ করে দিয়েছিল, সেগুলি পড়েছিল। যাক, পরবর্তীতে 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 9 এসে এখন আমরা কমিউনিটি ক্লিনিক এবং জাতিপিতা যেটা শুরু করেছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, সেই ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র মিলে আমরা সারা বাংলাদেশে মানুষের স্বাস্থ্যসেবাটা দিতে পারছি। শুধু স্বাস্থ্যসেবা নয়, সেই সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনাদের অনেক ছেলে মেয়ে আজকে চাকরি পাচ্ছে, কাজ পাচ্ছে। ডিজিটাল সেন্টার করে দিয়েছে, সেখানে তারা কাজ পাচ্ছে। আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিই যেখানে মানুষ কাজ পায়। সেই দিকে কৃষকদের জন্য বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণ আমরা দিচ্ছি অল্প সুদে, সে সুদের হার আরও একটু কমিয়ে দিয়েছি যাতে কৃষকরা চাষটা করতে পারে এবং কৃষি পণ্যের দাম যাতে ন্যায্য দাম পায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ধান কাটায় তো আমাদের লোকরা সহযোগিতা করে যাচ্ছে এবং যান্ত্রিকীকরণের কথাও জাতিপিতা বলে গিয়েছিলেন, আমরা সেটাও করে দিয়েছি। বা শ্রমিকদের যাতে কোনো অসুবিধা না হয়, এখন বিশেষ করে প্রাইভেট সেক্টরটাই বেশি, আমরা কিন্তু তাদেরকেও স্বল্প সুদের আমরা প্রণোদনা দিয়েছি যাতে করে তাদের শ্রমিকরাও যেন কাজেও থাকে আবার তার জন্য তাদের শ্রমের মূল্যটা পায়, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এবং আমি জানি যে যেহেতু আমরা আন্তঃজেলা যাতায়াতটা বন্ধ করেছি তাতে অনেক পরিবহন শ্রমিক তাদের অসুবিধা হচ্ছে, আমরা তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা এবং তাদের জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করে দিচ্ছি। এবং যেসব এলাকায় এখন করোনা নাই সেই জেলার ভিতরে যোগাযোগটা যেন করতে পারি সেই ব্যবস্থাটা থাকবে। কিন্তু যেখানে করোনা ভাইরাস যেসব জেলা আছে সেখান থেকে আরেক জেলায় যেন যাতায়াতটা না করতে পারে, যাতে এটার জন্য ছড়াতে না পারে সারা বাংলাদেশে। এ ব্যাপারে জনগণকেই সচেতন হতে হবে, আপনাদের দেখতে হবে, আপনারা নিজেরা করবেন। সারা বাংলাদেশের মানুষকে আমি সেই অনুরোধটা করব যে আপনারা এই ব্যবস্থাটা করবেন। আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ করেছি যার ফলে আজকে এটুকু সুবিধা যে আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি বা আপনাদের কাছ সামনে আসতে পারছি। এই ডিজিটাল বাংলাদেশ প্রথম যখন করতে অনেক কথা শুনতে হয়েছিল, যাও এখন এটাই হচ্ছে বাস্তবতা এবং এর মাধ্যমেই আমরা আমাদের অর্থনৈতিক টাকা যেমন সচল রাখতে পারছি, আমরা অনেক কাজও করে যেতে পারছি। আমি শুধু আমি আপনাদের বলবো যে আমি যতক্ষণ আছি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাব। এক একটা ডোজ করোনা আমরা যে টিকা দিই অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু আমি বিনা পয়সায় সবাইকে দিয়ে দিচ্ছি। অন্ততপক্ষে আমাদের মানুষ যেন সুরক্ষিত থাকে সেই কথাটা চিন্তা করেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। কাজে আজকে আমি বলবো যে স্বাস্থ্যসেবার জন্য এবং কৃষকের যে কোনো তথ্য কৃষি বাতায়ন আমরা করেছি, স্বাস্থ্য বাতায়ন আমরা করেছি, এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত ওয়েব ক্যামেরা করে দিয়েছিলাম যার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তারা নিতে পারে। এবং এখন করোনা ভাইরাস চিকিৎসার জন্য আমাদের বড় বড় জেলাগুলিতেও আমরা সেখানে কিন্তু যে ব্যবস্থা নেওয়া হচ্ছে ওখানেই চিকিৎসা যাতে পেতে পারে তার জন্য
অক্সিজেনের ব্যবস্থা করা বা আইসিইউর ব্যবস্থা করা বড় বড় জেলা বা বিভাগীয় জেলা আমরা কিন্তু করে দিচ্ছি এবং এটা আরও ব্যাপকভাবে স্বাস্থ্য খাতে কাজ করে যাচ্ছি। কারণ এই চিকিৎসার সাথে সাথে সবচেয়ে বড় কথা হলো যে আপনাদেরকে সব সময় এটুকু করতে হবে যে নিজেদের একটু স্বাস্থ্য সচেতন থাকতে হবে। সে যদি থাকতে পারেন তাহলে আর কোনো অসুবিধা হবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেমন আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে সহযোগিতাটা যাচ্ছে, সে তো ব্যাপকভাবে বলাই হলো। সে খাদ্য ভিজিটি ভিজিএফ রেশন কার্ডের এই রেশন কার্ডের মাধ্যমে 10 টাকায় কেজিতে চাল বা ভিজিএফ দেওয়া হচ্ছে। আর সারা বাংলাদেশে আমরা বিনা পয়সা খাদ্য সহযোগিতাটা সেটা আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে চালু হয়ে গেছে। 1 দফা দেওয়া হয়ে গেছে, আবার 2য় দফা আমরা দেব। আর এখন আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষ, যেমন যারা ভাসমান মানুষ, নির্মাণ শ্রমিক, গণপরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, রেলওয়ে কুলি, মজুর, ঘাট শ্রমিক, যারা মানে নরসুন্দর অর্থাৎ যারা চুল কাটেন বা দিনমজুর, রিক্সা ভ্যান গাড়ি চালক, নিম্নবিত্ত, মানবিক সহায়তা পাওয়ার যোগ্য পরিবারবর্গ এবং যারা দৈনিক আয়ের ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন, তাদেরকে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এটা অন্য কেউ টাকা পয়সা এদিক ওদিক করতে পারবে না, সবাই তো মোবাইল ফোন আছে, আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেকের হাতে আমরা অন্তত আমার সাধ্যমতো যা কুলায় অর্থাৎ প্রায় 2,500 টাকা করে আমরা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত এবং কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এখানে প্রায় 36,50,000 ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ 2,500 টাকা করে আর্থিক সহায়তা আমরা দিচ্ছি। আর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত শ্রেণী পেশার লোকদের জন্য সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে, কারণ এই করোনার যে দ্বিতীয় ঢেউটা এটা খুবই মারাত্মক। এটা মোকাবেলা করার জন্য ইতিমধ্যে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় একদিকে যেমন খাদ্য সাহায্য দিচ্ছে, আবার অপরদিকে তারা টাকা আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে। আর তাছাড়া প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে 64 জেলায় ইউনিয়ন হিসাব করে ডিসিদের কাছে কিছু টাকা আমরা রেখে দিয়েছি, যে কোনো জায়গায় খুব বেশি যখন প্রয়োজন হবে তারা যেন তাৎক্ষণিকভাবে খরচ করতে পারে, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য ওটা দিচ্ছি। সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট এটা জাতিপিতাই করে দিয়ে গিয়েছিলেন, সেখানেও 10 কোটি টাকা আমরা দিয়ে দিয়েছি। এছাড়াও আমাদের আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, তাদেরকেও যেমন এমনকি আমাদের শিল্পী, যন্ত্রসঙ্গীতে যারা বিভিন্নভাবে যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা আগে আমরা দিয়েছি। মসজিদ, মাদ্রাসা কোনো জায়গায় আমরা বাদ দিইনি, যদিও এখন রোজার সময় মসজিদে বেশি নামাজ কম লোক পড়তে গেলেও সহযোগিতাটা সেখানে চলে যায়, সবাই কিছু দান খয়রাত করেন। কিন্তু সেই সাথে আমি বলবো যে এই দান খয়রাতের ব্যাপারে আপনারা একটা কাজ করবেন, অন্তত যারা দুস্থ মানুষ তাদের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করবেন, কারণ তাদেরকেও সহযোগিতাটা সবাই করবেন, সেটাই আমি চাচ্ছি। আর যারা এটা করেন না, ওটা করেন, সরকার ওটা করেনি সমালোচনা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, নিজে কটা লোকের সাহায্য করেছেন তার একটা হিসাব পত্রিকা দিয়ে দেন, তাহলে মানুষ আস্থা পাবেন, বিশ্বাস পাবেন, সেটা হচ্ছে বাস্তবতা। যাক, আমি আর এত হিসাব টিসাব দিতে পারবো না, কি দিলাম না দিলাম বলা ঠিক না। আমি শুধু এইটুকু চেষ্টা করব যে আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাহায্য করতে পারি। আর যারা আমাদের বিশেষ করে যারা বিত্তশালী আছেন তাদেরকে বলবো, জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাহায্য দেন, জনগণের জন্য কাজ করেন। আমি এটুকু বলে আজকে আমাদের যে অনুষ্ঠানটা সেটা আমি বিশেষ করে এই যে দুস্থ মানুষদের সাহায্যের জন্য, বা বিশেষ করে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত যার দরিদ্র অসহায় পরিবার, তাদের মোবাইল ব্যাংকিংয়ে, মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিংয়ের থ্রুতে, এটা কারো হাতে না, মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, এটা হলো এই কার্যক্রমটা, এটা হলো এই 2য় দফা। প্রথমবার আমরা দিয়েছি, এবার 2য় পর্যায়ে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। হয়ে গেছে, যায়নি তো?
আউট হয়ে গেছে ওখান থেকে করে ওখান থেকে হচ্ছে হচ্ছে এখানে চলছে গুড প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে শুভ সূচনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে অর্থ বিভাগের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর এই উপহার পাবেন। প্রতিটি পরিবারকে 2,500 টাকা করে 35 লক্ষ পরিবারকে 880 কোটি টাকা উপহার দেওয়া হবে। আজ শুভ সূচনার মাধ্যমে এই উপহার পাচ্ছে 22,895টি পরিবার। আগামী 5 মে 2021-এর মধ্যে সবার কাছে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার হাতে গড়া ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে ইতিমধ্যে 22,895 জন উপকারভোগী আপনার ঈদ উপহারের মেসেজ তাদের মোবাইলে পেয়ে গেছে। আমরা একটু জেলা প্রশাসকদের কাছ থেকে যাচাই করতে চাই এখানে যারা উপস্থিত আছেন তারা পেয়েছে কিনা। প্রথমে আমি জেলা প্রশাসক চট্টগ্রামের কাছ থেকে বিষয়টি যাচাই করতে চাই। জেলা প্রশাসক চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রান্তে উপস্থিত 10 জন উপকারভোগীর প্রত্যেকেই তাদের মোবাইলে যে মেসেজটি পেয়েছে তা আমি পড়ে শোনাচ্ছি। কোট: করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধা মোকাবেলার লক্ষ্যে গত বছরের মতো আপনার পরিবারের জন্য 2,500 টাকা সহায়তা প্রদান করা হলো। ঈদ মুবারক। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আনকোট। আপনারা কি সবাই পেয়েছেন? টাকা পেয়েছেন? আপনাদের কাছে পৌঁছে গেছে। এই তো ডিজিটাল বাংলাদেশ। দেখুন, ডিজিটাল বাংলাদেশ না হলে তো এভাবে সরাসরি টাকাটা পৌঁছতে পারতাম না। যাক, এটুকু অন্তত আমি মানে গরিবানা হালে যতটুকু আমি পেয়েছি আমি করেছি, অন্তত মনে করি কিছুটা তো হলেও আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এটা আমরা যতক্ষণ পর্যন্ত করোনা আছে আমরা এটা চেষ্টা অব্যাহত রাখবো। তবে আমি বলবো সবাই অন্তত খাদ্য উৎপাদনটার দিকে নজর দেন। যার যতটুকু মাটি আছে, যেখানে আছে একটা তরকারি লাগান, একটা কাঁচামরিচ লাগালেও লাগান, একটা কিছু লাগান, গাছপালা লাগান, এই জন্য যে নিজের তাজা খাবারটা যেন নিজে খেতে পারেন, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে সেদিকে একটু বিশেষভাবে নজর দেন। সেটাই আমার অনুরোধ থাকবে। কারণ আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে সবসময়। কারণ বিশ্বব্যাপী এই করোনা খুব খারাপ অবস্থা। বাংলাদেশ আল্লাহর রহমতে এখন তাও একটু ভালো আছি। কাজে আমাদের মাটি আছে, আমাদের মানুষ আছে, আমরা এই নিয়ে ভালো থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ। ভোলা জেলা কি পেয়েছেন? ভোলা। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ভোলা প্রান্তে আমাদের 5 জন উপকারভোগী রয়েছেন, তারা সকলে পেয়েছেন। আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার, এই মেসেজ পেয়েছেন? ধন্যবাদ। আপনি খুশি হয়েছেন তো? আচ্ছা, দোয়া করেন যে আপনাদের পাশে এভাবে থাকতে পারি। ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করি। নেক্সট আরেকটা। ধন্যবাদ। এবার আমরা ওই জয়পুরহাট জেলা প্রশাসকের প্রান্ত আপনারা কি উপকারভোগীরা পেয়েছেন? জয়পুরহাট। ধন্যবাদ স্যার। জয়পুরহাট প্রান্তে 10 জন উপকারভোগী সবাই মেসেজ পেয়েছেন। আপনারা কি মেসেজ পেয়েছেন? ধন্যবাদ। ধন্যবাদ প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বাংলা। আমি খুব খুশি হলাম আপনারা যে পেয়ে গেছেন। কাজে আমাদের এই চেষ্টাটা থাকবে। ধান কেমন হলো এবার জয়পুরহাটে? ভালো। ধান কাটা শেষ? ধান কাটা শেষ? আচ্ছা, খুব
ভালো, সবাই ভালো থাকেন সেই দোয়া করি। এবার 3টি জেলার উপকারভোগীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করে সরাসরি মত বিনিময় করতে পারি। প্রথমে আমরা যেতে পারি জেলা প্রশাসকের কার্যালয় ভোলা। আমি জেলা প্রশাসক তৌফিক আলী চৌধুরীকে বসেন সংক্ষিপ্তভাবে সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক আলী চৌধুরী, জেলা প্রশাসক ভোলা। দ্বীপ প্রাণী ভোলার সকলের পক্ষ থেকে আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে আমি বাঙালি জাতির শক্তি ও সাহসের প্রেরণা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এ প্রান্তে উপস্থিত আছেন ভোলা 3 আসনের মাননীয় সংসদ সদস্য, উপস্থিত আছেন সম্মানিত বিভাগীয় কমিশনার বরিশাল ও সম্মানিত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পুলিশ সুপার ভোলা, সিভিল সার্জন ভোলা, ভোলার 6টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি। এছাড়াও উপস্থিত আছেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, যাদের জন্য আজকের এই আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় আপনার দেয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য আমরা সরকারের সকল